নমস্কার। আজকে ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানাই। এবং ভারতে আপনারা যারা ভারতের নাগরিক, ভারতের ভোটার, সকলেই এই প্রজাতন্ত্রের আনন্দ উপভোগ করুন এবং সেই সঙ্গে অধিকার সম্পর্কে সচেতন থাকুন, এটা বলছি। কিন্তু সমস্যা হয়েছে, ভারতের নির্বাচন কমিশন যা আমাকেও একটি ভোটের অধিকার দিয়েছে, নরেন্দ্র মোদীকেও দিয়েছে, মুকেশ আম্বানিকেও দিয়েছে, গৌতম আডানিকেও দিয়েছে, সেই ভোটাধিকার অ্যাকচুয়ালি আমরা যা 1952 সাল থেকে এনজয় করে যাচ্ছি এই প্রজাতন্ত্রে থাকার, প্রজাতন্ত্রের বাসিন্দা হিসেবে, নাগরিক হিসেবে, সেই ভোটাধিকার আমাদের ছিনিয়ে নেওয়ার মুখে পড়েছে। এবং বাংলায় সমস্যাটা আরো প্রকট হয়েছে। আপনারা জানেন, ইন্টেন্সিভ রিভিশন নয়, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার নামে প্রথম দফায় যখন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলো, 58 লক্ষের নাম বাদ গেল। তার পরবর্তীকালে হঠাৎ করে আমরা দেখলাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা নতুন বিষয় আনা হলো এআই জেনারেটেড সফটওয়্যারের মাধ্যমে, এবং সেইখানে প্রায় 1.5 কোটি মানুষকে আপনার একটা প্রশ্নের সম্মুখীন দাঁড় করিয়ে দেওয়া হলো। সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা হলো, সুপ্রিম কোর্ট বলেছেন তালিকা ঝোলাতে। এখনো পর্যন্ত তালিকা ঝোলানোর কথা ছিল অ্যাকচুয়ালি 24শে জানুয়ারির মধ্যে। আজকে সেটা 26 জানুয়ারি হয়ে গেল, ছুটির দিন। এখনো পর্যন্ত কোনো তালিকার কি হবে না হবে ঠিক নেই। বহু দর্শক আপনারা যারা আছেন বারবার বলেছেন আমাদের আবিদ হোসেন সাহেবকে আনতে, প্রাক্তন আমলা এবং ভারত নির্বাচনের কাজে যুক্ত ছিলেন। আমরা আজকেও আবিদদাকে সঙ্গে পেয়েছি, ওনার কাছে ডিটেল ডিসকাশন করব। আবিদদা, আপনাকে অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আবার বলি, সেই একই পুরনো প্রশ্ন, হচ্ছেটা কি বলুন তো? ইলেকশন কমিশন কি তাহলে আজকে যে প্রজাতন্ত্র দিবস, ভারতের যে প্রজা, রিপাবলিকান, তাদেরকে কি ফাইনালি আর ভোটার থাকতে দেবে না? যে অবস্থা এনে দাঁড় করিয়েছে সেটা তো একটা সাংঘাতিক অবস্থা। এবং এই যে ঝুললো না, আজকে ছুটির দিন, মানুষ জানে না। কেউ বলছেন এটা নামানো গেছে তাদের পোর্টালে, ওয়েবসাইটে, কিন্তু পাবলিক করা যাচ্ছে না। লক্ষ লক্ষ মানুষ এক একজন 2বার 3বার করে হিয়ারিং এ ডাক পাচ্ছেন। আমরা দেখেছি পার্টিকুলারলি মুসলিম ডমিনেটেড যে সমস্ত এলাকা বা মুসলিম মেজরিটি যেখানে, তাদেরকে 50 ভাগ, 60 ভাগ, 70 ভাগ লোককে এমনকি ডিসক্রিপেন্সি আন্ডারে আনা হয়েছে। এবং শুভেন্দু অধিকারী, দিলীপ, সুকান্ত মজুমদাররা বলছেন এটা খুব স্বাভাবিক ব্যাপার। পাশাপাশি একই জিনিস আমরা দেখছি আসাম, সেখানে বলছে ওখানে এসআইআর করা হয়েছে এবং সমস্ত মিয়া অর্থাৎ বাংলাভাষী মুসলিমদেরকে নোটিশ ধরানো হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা, যিনি চিফ মিনিস্টার, তিনি এটাকে সাপোর্ট করে বলছেন এটা তো করার দরকারই ছিল, আমরা ইচ্ছাকৃত এটা করেছি। আপনি যদি আমাদের দর্শকদের বিশদে ব্যাপারটা ব্যাখ্যা করেন যে কেন এই অবস্থা, কি হবে তাহলে। সকল দর্শককে আমার নমস্কার। এবং আজকে 26শে জানুয়ারি। প্রথমে অনেকেই হয়তো জানেন, নিশ্চয়ই জানেন, আবার অনেকে না জানলে এটা আমরা স্মরণ করে দিই যে গতকাল 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে আবার ছিল। এটা প্রতি বছর ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে ইলেকশন কমিশন ঘটা করে খুব প্রত্যেকটা বিডিও অফিস, এসডিও অফিস, ইআরও, ডিএম অফিস, স্টেট লেভেলে, এবং খুব বড় করে সুইপ বলে একটা প্রোগ্রাম আছে, মানে কিভাবে ইলেকশনকে ইনক্লুসিভ করা যায়, কিভাবে ভোটারদেরকে অ্যাওয়্যার করা যায়, ভোটারদেরকে সচেতন করা যায় যাতে তারা ডেমোক্রেসিতে অংশগ্রহণ করুক। এটা খুব ঘটা করে প্রোগ্রাম করা হয়, অনেক কালচারাল প্রোগ্রামও করা হয়, মানে ইলেকশনকে কেন্দ্র করে। এরপরে কদিন পর দেখা যাবে স্টেটে কোনো জেলা এই সুইপ প্রোগ্রামে, ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেশনে একটা বেশ অ্যাওয়ার্ড পাবে। কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনো যে জেলায় পাবেন, সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ডেকে একটা বড় প্রোগ্রাম করে আমাদের সিইও অফিস, সিইও সাহেব একটা অ্যাওয়ার্ড দেবেন। দিল্লিতেও একটা প্রোগ্রাম হবে। কিন্তু 2025-এর জানুয়ারি 25-এর
2025-এর 25শে জানুয়ারি অবধি আমরা এই প্রোগ্রামটাকে খুব বড় করে, আমি নিজেও কয়েক বছর এটাকে সেলিব্রেট করেছি, খুব বড় করে করেছি এবং খুব উৎসাহের সঙ্গে করতাম, আর ভোটারদেরকে ইনক্লুড করার চেষ্টা করতাম এই প্রোগ্রামের মাধ্যমে। এই বছর একটা ব্যতিক্রম ইলেকশন কমিশন নিজে করেছে, এই এসআইআর শব্দটা। এসআইআর অ্যাজ সাচ কারণ কোনো বিরোধিতা নেই, এটা প্রথমে বুঝিয়ে দেওয়া দরকার। নিশ্চয়ই প্রসূন আচার্য যে চ্যানেল আছে সেই চ্যানেলের স্ট্যান্ড একই, যে এসআইআর নিয়ে কারোর প্রবলেম নেই, আমারই রিভিশন নিয়ে ইলেকট্রাল রোল ভালো হোক, পরিষ্কার হোক, ডেড ভোটার, শিফটেড ভোটার, এদের নাম ডিলিট করা হোক, এটা সবাই চায়, এটা নিয়ে কারোর কিছু কারোর কোনো ব্যাপার নেই, কোনো ভোটার, কোনো পলিটিক্যাল পার্টি কেউ কিচ্ছু বলে। সমস্যাটা যেটা হয়েছে যে একটা হচ্ছে টাইমিং আর একটা হচ্ছে পদ্ধতি। 2024 লোকসভা ইলেকশন করার ঠিক পরে যদি ইলেকশন কমিশনের প্ল্যানের মধ্যে ছিল যে এসআইআর করবে, তাহলে 2024-এ মে মাসে ইলেকশন শেষ হয়ে গেছিল, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, ভুলে যান, অগস্ট, নভেম্বর, ডিসেম্বর, ইভেন 2025 জানুয়ারি থেকেও শুরু করলে 1 বছর সময় পেত এবং প্রত্যেকটা ভোটারকে সুস্থভাবে কাগজপত্র জমা দেওয়া, কারেকশন করা বা অ্যাপিয়ার করা বা হিয়ারিং করা, যেটা 2002-এ হয়েছিল, সেটা পেত, টাইম পেত। কিন্তু ইলেকশন কমিশন করলো কি, নভেম্বর মাসে আমাদের পশ্চিমবাংলায় নোটিফিকেশন করলো, ডিসেম্বর থেকে হিয়ারিং শুরু করলো, তারপর 58 লক্ষ নাম ডিলিটেড, ডেড, শিফটেড ভোটার তার লিস্ট দিয়েছে, ঠিক আছে, ওখানে অল্প স্বল্প ভুল ত্রুটি আছে, ওটা হয় থাকে, ওটা খুব একটা, ওটা ইস্যু না। আসল যন্ত্রণা শুরু করলো যখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটাকে ইলেকশন কমিশন নিজের মানে সিস্টেমে নিয়ে এলো। আর আজ পর্যন্ত ইভেন গতকাল রাত অব্দিও কিন্তু ইলেকশন কমিশন ডিফাইন করতে পারছে না যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে বোঝায়টা কি। জাস্ট একটু থাপড়াচ্ছি, তার মানে সুপ্রিম কোর্টে বলে দিল আমরা ঝুলিয়ে দেবো, কিন্তু তারা আজ পর্যন্ত করলো না, ডিফাইন করতে পারলো না। অথচ 16ই ডিসেম্বরের যেদিনকে খসড়া ভোটার তালিকা ঘোষণা হলো, অ্যাকর্ডিং টু নিউজ, এবং এখানকার প্রধান যে শাসক দল অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সিপিএম নেতৃত্ব, কংগ্রেস, সকলে একই বলছে, উইদিন আওয়ার তারা কি একটা এআই চালিয়ে বলে দিল এই 1.5 কোটি লোক লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়বে। এইখানে হচ্ছে ক্যাচটা, যে এআই একটা অ্যালগোরিদম, এআই তো আর নিজে থেকে অপারেট করে না, ভ্যাকুয়ামে অপারেট করে না। এআই তে তো একটা অ্যালগোরিদম লিখতে হয়, একটা স্টেপ বাই স্টেপ প্রসেসটা এআই কে বলতে হয় যে এই জিনিস তুমি করো। এখন প্রসূনের বানান PRASOON হতে পারে, PRASUN হতে পারে, ঠিক। এবার হতে পারে যে কোনো এক সময় আপনি কোনো একটা ডকুমেন্টে কোথাও একটা লিখেছেন PRASOON, আজকে ডেটে PRASUN হয়। এবার ইলেকশন কমিশন আপনাকে এই দুভাবে লেখার জন্য আপনাকে সন্দেহ চোখে দেখছে। আমাদের অবজেকশন এই জায়গাতে, যে পশ্চিমবাংলার যদি কালচার, পশ্চিমবাংলার যে ধরন, যা এখানকার ঐতিহ্য, এইটা যদি ইলেকশন কমিশন বুঝতো, তাহলে বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জি যে একই জিনিস, এইটা বোধহয় ইলেকশন কমিশন এখন বলছে যে তুমি বোঝাও যে তোমার বাবার নাম বন্দ্যোপাধ্যায় ছিল, তুমি ব্যানার্জি কি করে হলে। এইবার এটা কোন ফর্মুলায় বোঝানো যাবে আমি অন্তত বুঝতে পারছি না। আর একটা মারাত্মক জিনিস যেটা হচ্ছে যে ইলেকশন কমিশনে যারা যারা কাজ করছেন, ইনক্লুডিং যে অবজারভাররা এসছেন, প্রথম দিকে 5টা এলেন, তারপরে 10টাকে আরো ফ্লাইটে করে আনা হলো, 15 জন অবজারভার আছেন, একজন স্টেট অবজারভার আছেন, তিনি অবশ্য সারা জীবন পশ্চিমবাংলায় কাজ করেছেন। কিন্তু এই যে 15 জন অবজারভারকে আনা হয়েছে 5টা ডিভিশনাল, প্রত্যেক 5টা ডিভিশনের জন্য, আর 10টা স্পেশালি 10টা বড় বড় জেলার জন্য। এই 15 জনের মধ্যেও আমার যতদূর নলেজ আছে, এটা পেপারেও পড়া যাবে, একটাও বাঙালি নয়। তো সে তো বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জি যে এক, সে তো জানে না। তো ইলেকশন কমিশন দুটো ব্যাপার হতে পারে,
ইলেকশন কমিশন কি ইচ্ছাকৃত ভাবে এই বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জিকে হেনস্থা করছে? তাহলে চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, গঙ্গোপাধ্যায় আর গাঙ্গুলি, তারপরে আরো মানে 1000 উদাহরণ দিয়ে দেওয়া যেতে পারে। আমার এখন যেটা মনে হচ্ছে, এই 1.5 কোটি মানুষ, প্রথম ন্যারেটিভটা ভাবুন, 19 নভেম্বরের 2025-এ যখন খসড়া তালিকা যখন শুরু হয় এসআইআর, তখন প্রথমে ইলেকশন কমিশন বা কিছু লোক ন্যারেটিভ ছিল যে প্রচুর রোহিঙ্গিয়া, প্রচুর ঘুষপেঠিয়া, প্রচুর বাংলাদেশি মুসলমান এখানে ভোটার লিস্টে ঢুকে আছে, এই হয়ে আছে ওই আছে। এখন কিন্তু দেখা যাচ্ছে গোটা বাঙালি সমাজ, এইখানে হিন্দু নেই, মুসলমান নেই, মতুয়া নয়, শিডিউল কাস্ট নয়, শিডিউল ট্রাইব নেই, গোটা বাঙালি সমাজকে হেনস্থা করা হচ্ছে আজকে। গোটা বাঙালি সমাজকে আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন এবং তার হিজ মাস্টার্স ভয়েস, ইলেকশন কমিশনার যিনি আছেন জ্ঞানেশ কুমার, এবং তার হিজ মাস্টার্স ভয়েস আছে একটা পেছনে, তারা মনে হয় এই গোটা 7,08,00,000 বাঙালি ভোটার যারা রয়েছে, যারা ড্রাফট লিস্টে নাম আছে, প্রত্যেককে মুখে চ্যালেঞ্জ করে বলছে আমি তোমাকে এইভাবে লাইনে দাঁড় করাবো, তুমি কি করে নেবে। আমার ফিলিং এইরকমই হচ্ছে। না, আপনি ঠিকই বলছেন, আপনি একদম ঠিক। গোটা বাঙালি সমাজকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, এমন কোনো পরিবার নেই যার অন্তত একটা ভোটার হিয়ারিং নোটিশ পায়নি, এমন কোনো পরিবার বোধহয় খুঁজে পাবেন না। অ্যাটলিস্ট একটা ভোটার কোথাও কোথাও তো গোটা পরিবার পেয়েছে, কিন্তু 1 in 7 আছে। দেখুন, হিসেব করুন, প্রায় 1.5 কোটি লোককে নোটিশ দেওয়া হচ্ছে। ঠিক, 7,08,00,000-র মধ্যে 1.5 কোটি লোক, তাহলে 1 in 7 মানে 7 জনের মধ্যে একজন, 14% লোককে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কেন? কারোর বানান ভুল, কারো সামান্য বন্দ্যোপাধ্যায়, বাবা লিখতেন বন্দ্যোপাধ্যায়, তিনি একটু খাঁটি বাঙালি নিজেকে ভাবতেন, পুরনো যুগের বাঙালি, বন্দ্যোপাধ্যায় লিখতেন। ছেলে একটু শর্টে বাইরে চাকরি করবে, বন্দ্যোপাধ্যায়, প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম হয়, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি। না, এই যে আমি ধরুন আচার্য লিখি তো, আর ইংরেজিতে লিখি আচারিয়া, এবং আমার চ্যানেলের নাম আচারিয়া, কিন্তু বলি প্রসূন আচার্য। এটা নিয়ে তো আমাকে যে এখনো নোটিশ সার্ভ করেনি, এই আমার ভাগ্য ভালো। হতে পারে এখনো যদি টাইম থাকে নোটিশ সার্ভ করতে পারে। এবং আমার বাবার পুরনো নাম ছিল প্রকাশ চন্দ্র আচার্য, তারপরে ভোটার তালিকায় প্রকাশ আচার্য হয়েছে, ডেথ সার্টিফিকেটেও চন্দ্র ছিল, এখন অব্দি করেনি। করলে তো আমাকেও গিয়ে লাইনে দাঁড়াতে হবে এবং প্রমাণ করতে হবে দুজন এক ছিলেন। আমরা তো গতকাল 2-1 দিন আগে দেখলাম একজন সাংবাদিক, নাম করা ঠিক হবে না, এখন আমার তার উপরে রাগও হয় না, উনি খুব চিৎকার করে করে বলতেন রোহিঙ্গা, খুব চিৎকার দাঁড় করিয়েছে। এবং তিনি নিজে একটা বুথে গিয়ে লাইনে দাঁড়িয়েছেন, এবং তাকেও নোটিশ সার্ভ করা হয়েছে। কেন? তার বাবার নামে একটা এস বা একটা এইচ নাকি একটা লাগানো হয়নি, বা একটু সামান্য একটু। কিন্তু আপনি এর আগের বার বলেছিলেন দিল্লি থেকে, এনআইসি অফিস থেকে, ন্যাশনাল ইনফরমেশন সেন্টার থেকে যেভাবে চালিয়ে সফটওয়্যার বিষয়টা করা হচ্ছে, সেটা ভয়ঙ্কর ব্যাপার। তো সেই এনআইসি অফিস থেকে এই আজকে 5-6 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে বলতে পারলো না। তার মানে গোটা ব্যাপারটার মধ্যে কি কোথাও লুকাতে চাইছে ইলেকশন কমিশন? এটা কিন্তু এবার মানুষের সন্দেহ হওয়া শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে, সিপিএম যে কথা বলছে, কংগ্রেস যে কথা বলছে, যে এই গোটা পদ্ধতির মধ্যে এমন একটা কিছু আছে যেটা তারা মানুষকে হাইড করতে চাইছে। ইট ইজ নট ফেয়ার অ্যাট অল। এবং কালকে যে ন্যাশনাল ভোটার্স ডেতে যখন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন আমাদের মনোজ আগরওয়াল, তিনি কোনো প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি। এতজন মানুষ মারা গেছে বলছে, কোনো রিপোর্ট আসেনি আমার কাছে। এবার আমি জেলা শাসকদের কাছে রিপোর্ট চাইবো। বিএলও যারা সুইসাইড করছে বলছে না আমাদের কোনো ফান্ড নেই, কি করে আমরা সাহায্য করব, সেখানেও নাকি কোনো রিপোর্ট আসেনি। আমি জানি না, মানে সবকিছু পাবলিক ডোমেনে আছে, তবু কি রিপোর্ট আসতে হবে? আর যেটা পাবলিক ডোমেনে আছে, নাম ধাম সবকিছু, সেই ক্ষেত্রে তারা একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করে মানুষকে দাঁড় করিয়ে দিচ্ছে। মুসলিমদের বিশেষ করে আমি বিভিন্ন মানে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, সাউথ 24 পরগনা, হাওড়া, পার্টিকুলার বসিরহাট, বিভিন্ন জায়গার ভিডিও দেখছিলাম। এবং কিছু মানে আমাদের এই চ্যানেলে অন্তত প্রতিদিন 20 জন 30 জন করে অভিযোগ জানাচ্ছেন যে কিভাবে হেনস্থা হচ্ছেন। 1 নম্বর, 6টা ভাই বোনের কোনো অস্তিত্বই নেই, তাকে ডাকা হচ্ছে, বাবার নাম মিলে গেছে।
আজকে উনি বলছেন যে 350 জন নাকি একই নামের বাবা। আরে নাম তো এক, সারা রাজ্যের কত লোকের হতে পারে। দ্বিতীয় কথা, মুসলিমদের ক্ষেত্রে একটা বড় সমস্যা যে বলছে যে ডকুমেন্টই দেওয়া হচ্ছে, প্রথম দিকে কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছিল না, এখন কপির পর কপি দেওয়া হচ্ছে, কিন্তু সেটাও গ্রহণযোগ্য হচ্ছে না। আলটিমেটলি জিনিসটা যাবে কোথায়? হবে কি টাইমিংলি, নাকি একটা ধরে বসে আছে বাদ দেবো বলে রেডি হয়ে, মানে বিজেপির কথায় বা পলিটিক্যাল পার্টি যারা কেন্দ্রে বসে আছে রেডি হয়ে আছে যে এটা করবই, তুমি যাই বলো আর তাই বলো? আপনার কি মনে হচ্ছে বলুন তো অ্যাকচুয়ালি? এখন যেটা যে জায়গায় এসছে তাতে 19 তারিখে যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট 3 জাজ বেঞ্চ, তার মধ্যে আবার দুজন এমন মাননীয় জজ আছেন যারা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে, বাঙালি জজ এবং খুব নামকরা জজ। তারা জিনিসটা যেহেতু বুঝেছেন, সেই জন্যে এই নামটাকে অ্যাটলিস্ট পাবলিশ করার কথা বলেছিলেন 3 দিনের মধ্যে, কথা ছিল 3 দিনের মধ্যে। হ্যাঁ, 19 তারিখের যে 19 তারিখে যে হিয়ারিংটা হয়েছিল তার অর্ডার আপলোড হয়ে গেছিল ইলেকশন কমিশনের ওয়েবসাইটে 20 তারিখে। তাহলে 20 তারিখ থেকে যদি 3 দিন আমরা গুনি তাহলে 23 হয়। হ্যাঁ, 23 তারিখে ইলেকশন কমিশন বলল 24 তারিখে করে দেবো। ইলেকশন কমিশনের সেক্রেটারি তিনি সিও কে একটা চিঠি দিলেন, সেই চিঠি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যে তুমি 24 তারিখের মধ্যে এটাকে পাবলিশ করে দেবে। হ্যাঁ, এখন বলছেন, সিও নিজে বলছেন যে আরো 2-3 দিন সময় লাগবে। অবভিয়াসলি লাগবে, এটা প্র্যাকটিক্যাল কথা তাই আছে যে লাগবে। কেন লাগবে? ওনারা কি করছেন, পিডিএফ কপি মেল করে দিচ্ছেন বা সিস্টেমে দিয়ে দিচ্ছেন সব জেলা শাসককে, ইআরও কে, বিডিও কে, এসডিও কে। এখন এই পুরো জিনিসটা তো প্রিন্ট নিতে হবে। তো প্রিন্ট নেওয়ার জন্য যে হেভি একটা নাম, ভাবুন না একটা পাতায় যদি 20টা নাম থাকে তাহলে 1.5 কোটি নাম প্রিন্ট করতে কত পেজ লাগবে? ঠিক। আর একটা কপি দিলে তো হবে না, বিভিন্ন জায়গায় ডিসপ্লে করতে হবে। ওয়ার্ড অফিস, গ্রাম পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, তাহলে মাল্টিপল কপি করতে হবে। এই পুরো প্রিন্টিং কাজটা করার জন্য কিন্তু সময় লাগবে। এবার সিও যেটা আমার জানা, আমি শিওর নই কবে এটা পাবলিশ হবে। সিও সাহেব তো বলছেন 3 দিনের মধ্যে, মানে 27 তারিখে। আমরা অপেক্ষা করি 27 তারিখে পাবলিশ হবে, তাহলে মানুষ জানতে পারবে। তার মানে 27 তারিখের পরে আপনার নোটিশ যাবে, তারপরে 3 দিন বা কদিন ধরেছে, 3 দিন না 10 দিন, তার মধ্যে হিয়ারিং হবে। গোটা পদ্ধতি তো 14 তারিখের মধ্যে কোনোভাবেই হওয়া সম্ভব না দেখা যাচ্ছে। মানে 27 তারিখে যদি বেরোয়, তারপরে নোটিশ যাবে 3 দিনের মধ্যে, ধরুন 30-31 হয়ে গেল, তার 10 তারিখের 10 দিনের মধ্যে আসতে হবে। তো এই পদ্ধতি, তার মধ্যে তারপরে হিয়ারিং হবে, তো এই কি সম্ভব নাকি? তো এইরকম একটা পদ্ধতি কি তারা জেনে বুঝে করলো, ইন্টেনশনালি করলো? আপনার কি মনে হচ্ছে বলুন তো? মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ব্যাপারটা আছে এটা পুরো ইন্টেনশনাল। এবং আমি তো এটাও নিশ্চিত আছি যে এটা ম্যালাফাইড ইন্টেনশন। অনেক বোনাফাইড একটা ভুল হয়, একটা ম্যালাফাইড হয়। 1.5 কোটি লোককে নামের বানানের ভুলের জন্য এই লোকগুলো বছরের পর বছর ভোট দিয়ে আসছে, ওই রকমই দিয়ে আসছে, ওই কার্ড দিয়ে, ওই নাম দিয়ে, ওইভাবে ভোট দিচ্ছে, ছবি মিলছে, নাম মিলে গেছে, ঠিক আছে। সামান্য ইলেকশন কমিশনের নিজেরই অর্ডার আছে, অর্ডারটা আমি কোট করে বলতেও পারবো যে ওনাদের নিজেরই অর্ডার আছে যে ভোটের সময় যদি নামের বানানে স্লাইটলি ক্লারিক্যাল ভুল টুল হয়ে গিয়ে থাকে সেটা ওভারলুক করতে, ইনক্লুডিং নমিনেশন পেপার। যখন ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করে সেখানে ক্লারিক্যাল মিস্টেককে ওভারলুক করতে ইলেকশন কমিশনেরই অর্ডার আছে। আর আজকে SH লিখবো, SOON লিখবো, HOSSAIN হুসেন হবে না HUSSAIN হুসেন হবে? এইটার ওপরে ইলেকশন কমিশন এখন জোর দিচ্ছে এবং এটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে। এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি মোটেও না। 1 মিনিট আপনাকে থামাচ্ছি। এতদিন ধরে দেবকে বলুন, অমর্ত্য সেন বলুন, ইত্যাদি হচ্ছিল, জনপ্রতিনিধি হচ্ছিল। গতকাল দেখলাম শশী পাজা, যিনি রাজ্যের মন্ত্রী এবং প্রতিদিন ইলেকশন কমিশন অফিসে যাচ্ছেন, তাকে ডাকা হয়েছে এবং তাকে বলা হয়েছে প্রমাণ করুন। বলছেন 2002 সালে আমার নাম আছে, আমি জনপ্রতিনিধি।
আমাকে পাসপোর্ট আমি তো ইচ্ছাকৃত জমা দেব না, তার মানে কি কোনোভাবে চাইছে যে একটা মানুষের, অথচ দেখুন নিশ্চিত প্রামাণিক তিনি যে বাংলাদেশের নাগরিক ছিলেন, পরে ভারতে এসেছেন, এটা সকলে জানেন। অসীম সরকার, আমি যে নামগুলো বলছি, অশোক কীর্তনিয়া, এরা সব বাংলাদেশের, স্বপন মজুমদার এসছেন, এবং স্বপন মজুমদারের বাবা মা এখনো পর্যন্ত সিএ অ্যাপ্লাই করেছে, বিজেপির বিধায়ক, তাদেরকে কিন্তু কোনো কিছু বলা হচ্ছে না। তার মানে এই যে আপনি বললেন ম্যালাফাইড ইন্টেনশন, শশী পাজা তো কালকে দেখলাম সাংঘাতিক ব্যাপার, বলছে যে আমাকে এতবার করে হেনস্থা করা হচ্ছে, তার মানে চায় না কি ভোটে দাঁড়ায়, তার মানে কোনো ইন্টেনশন কাজ করছে নিশ্চয়ই। কারণ হচ্ছে দিলীপ ঘোষ বলছেন এটা বাজে কথা, রাজ্যের যারা বিএলও তারা ঠিক মতো কাজ করছেন না, শুভেন্দু অধিকারীরা বলছে রাজ্যের বিএলওরা ঠিক মতো কাজ করছে না, তাপস রায় যিনি ইডির ভয়তে জয়েন করেছেন, বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ইডি, ছিলেন তৃণমূলের মুখপাত্র, চলে গেছেন বিজেপিতে, তিনি বলছেন যে এত মানুষের মৃত্যু হয়েছে, অ্যাকচুয়ালি যদি রিপোর্ট না আসে তাহলে কি করে ইলেকশন কমিশন বলবে। মনোজ আগরওয়াল পক্ষে সাফাই দিয়েছেন কালকের মিটিং এ। তার মানে ইলেকশন কমিশন আর বিজেপি কি এক হয়ে গেল অমিত সাহেব, এবং সেই একভাবে কাজ করছে। আর একটা প্রশ্ন এখনই রাখছি আপনার কাছে, এই যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়, বিহারে অ্যাকচুয়ালি সকলে বলেছে প্রায় 80 লক্ষ নাম বাদ দিয়েছে, আমরা দেখছি 58-60 লক্ষ ইত্যাদি বাদ গেছে, কিন্তু 20 লাখ লোক যারা জেনুইন আমি বলছি তাদের নাম শেষ পর্যন্ত ওঠেনি। বিহারে কিন্তু আপনি জানেন আরো ভালো করে, আপনি সরকারি আমলা ছিলেন, এই জ্ঞানেশ কুমার, এই যে চিফ ইলেকশন অফিসার, তার নাম আসলে জ্ঞানেশ কুমার গুপ্তা, তিনি কোথাও গুপ্ত লেখেন না, তিনি অ্যাকচুয়ালি বানিয়া জাতের হন। ওখানে ব্রাহ্মণরাও লেখে কুমার, মনীষ কুমার সাংবাদিক, আমাদের সাংবাদিক রবিশ কুমার, এরা সব ব্রাহ্মণ। প্রশান্ত কিশোর যিনি আইপ্যাকের ভোটে দাঁড়িয়েছেন, প্রশান্ত কিশোর তো নয়, প্রশান্ত কিশোর পান্ডে, উনি লিখেন প্রশান্ত কিশোর পান্ডে, যে ব্রাহ্মণ তিনি বলেনই না। ভূমিহাররা সবাই কুমার লেখে, কানাইয়া কুমার, কানাইয়া তো ভূমিহার, আপনি ওইভাবে তো তার সিং লেখে, ভূমিহারদের টাইটেল অ্যাকচুয়ালি সিং, তো তারা কেউ লেখে না। তো বিহারে এটা করা হলো না, উত্তরপ্রদেশে এটা করা হচ্ছে না, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন করা হচ্ছে? এই দুটো প্রশ্ন সাইমালটেনিয়াসলি আপনার কাছে রাখছি, এক শশী পাজা, এক বিহার। হ্যাঁ, প্রথম প্রথম জিনিসটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে কেন করা হচ্ছে, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা। প্রথমবার আমি যেটা বললাম, ইলেকশন কমিশন মানে এই জ্ঞানেশ কুমার এবং হিজ মাস্টার্স ভয়েস। হিজ মাস্টার্স ভয়েস বলতে আমি কি বোঝাই সবাই জানে, সবাই বুঝতে পারছে যে কি বলতে চাইছে, যে হিজ মাস্টার্স ভয়েস থেকে ইলেকশন কমিশন মানে জ্ঞানেশ কুমারকে কিছু ডাইরেকশন দেওয়া হয়েছে যে 58 লক্ষ ডেড শিফটেড এবং পার্মানেন্ট ডেড শিফটেড ভোটার, যারা 58 লক্ষ ফার্স্ট ফেজে যারা ডিলিটেড হয়েছিল, সেটা নিয়ে মানুষ, হ্যাঁ ঠিক আছে, লোকজন মারা গেছে, 22 লক্ষ লোক মারা গেছে 23 বছরে, কিছু লোক চলে গেছে, কিছু লোক নেই, এক কনস্টিটিউয়েন্সি থেকে আর এক কনস্টিটিউয়েন্সি চলে গেছে, ওটা অবধি সব ঠিক ছিল, কিন্তু ওটা স্যাটিসফাই করছিল না এজেন্ডাকে। এজেন্ডা আগে ফিক্স করা আছে, তো এজেন্ডা আছে বাঙালিকে হেনস্থা করা, এজেন্ডা আছে এখানকার যে রুলিং পার্টি আছে তার পলিটিক্যাল ফুটিং একটু স্ট্রং আছে, মজবুত আছে, তাকে পলিটিক্যালি চ্যালেঞ্জ করতে পারছে না অন্য দল বা মূল বিরোধী দল, সেই জন্যে তার যে সাপোর্টাররা রয়েছে তাকে, তার নাম ডিলিট করে দাও ইলেকট্রাল রোলতে, তাহলে সে ভোট দিতে পারবে না। এবার সে চ্যালেঞ্জ করবে, কোর্ট কেস করবে, সে হবে, সে তো পরের ব্যাপার, পরে ভোট পেরিয়ে যাবে। এই পদ্ধতিটা করতে গিয়ে তাড়াহুড়ো করে ওই যখন অ্যালগোরিদমটা লিখলো, তখন ওই অ্যালগোরিদমটাতে যতটা না যে টার্গেটেড গ্রুপ ছিল, যে কমিউনিটিকে টার্গেট করছিল, তার থেকে বেশি লোক অন্য বাঙালি যারা কোনো মতে এইসব আওতায় আসে না। দুটো জিনিস হয়, একটা হচ্ছে ক্লেরিক্যাল মিস্টেক, ক্লেরিক্যাল ডিসক্রিপেন্সি যেটাকে বলে, আর একটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমার একজন লোক, তার বাবার যদি একজন চিরঞ্জিত একটা ছেলে থাকে, তার বাবার নাম পান্ডে আর চিরঞ্জিত যদি ব্যানার্জি হয়, তাহলে একটা বোঝানোর ব্যাপার আছে যে পান্ডে ব্যানার্জি কি করে হয়, সেটা ঠিক, এর পেছনে একটা লজিক আছে, একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। কিন্তু যার বাবা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং ছেলে নিজের নামটা বা স্কুলে নাম লিখিয়েছিল বা অ্যাডমিট কার্ডে বা এইসব জায়গায় পাসপোর্টে সে ব্যানার্জি লিখেছে, অপরাধ কিছু নয়, বাঙালির ওইভাবেই
চলন আছে, বাঙালি ওইভাবে লিখে আসছে, হ্যাঁ, বন্দ্যোপাধ্যায় তার ব্যানার্জি, তার মানে গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি। কিন্তু এইটা ইলেকশন কমিশন লজিক, যেটাকে ক্লেরিক্যাল ডিসক্রিপেন্সি বলা যায়, সেটাকে ও লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি আজ পর্যন্ত ডিফাইন করতে পারেনি। এই যে বলেছে যে ছটা ছেলে মেয়ে যদি থাকে তাহলে সেটা লজিক্যালি নাকি কারেক্ট নয়। এটা বায়োলজিক্যালি কারেক্ট কি কারেক্ট নয়, লজিক্যালি কারেক্ট নয়, এ বোধহয় জ্ঞানেশ কুমারও বোঝাতে পারবেন না। মানে ওনাকে যদি সামনে প্রশ্ন করা হয় যে একটা লোক নিজের ম্যারেজ লাইফে অ্যাটলিস্ট 10 বছর বা 12 বছর বা 15 বছর যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে একটা ম্যারিড কাপল, তাহলে 6টা বাচ্চা ইজিলি হতে পারে, এমন কিছু ব্যাপার হ্যাঁ, নেই। এটা নাথিং টু ডু উইথ মানে অ্যাডমিনিস্ট্রেশন। আর আমাদের দেশে তো এখনো আইন নেই যে 6টা বাচ্চা বা 7টা বাচ্চা হতে পারে না, আইন তো নেই এখন। যদিও যদিও যত লোক যাচ্ছে সবটাই ফলস, তারা কেউ 6টা বাচ্চার বাবা না, সেটা প্রুভ করতে হচ্ছে। এ এটা ভয়ঙ্কর তো ব্যাপার। আরেকটা মারাত্মক ব্যাপার যে একটা পরিবারকে নোটিশ দেওয়া হচ্ছে বা ভোটারকে নোটিশ দিচ্ছে যে তোমার যার সঙ্গে তুমি ম্যাপিং করেছো, লিঙ্ক করেছো, তার সঙ্গে আরো 6জন লিঙ্ক করেছে, মানে তোমার আরো 6টা ভাই বোন আছে। এবার তুমি এসে বোঝাও, ও বেচারা আকাশ থেকে পড়ছে, তার বাবা হয়তো বেঁচে আছেন, বাবা বলছে কোথায় বাবা, তোমরা তো 4জনই ছেলে মেয়ে আছে, আচ্ছা, ওই আর হ্যাঁ, দুটো কোথায় পেল? বুঝতে পেরেছি। অন এর এ পরেরটা লাইটার নোট, জাস্ট হিউমারাসলি যদি আমি এটা বলি, তাদের পরিবারে একটা হাঙ্গামা হয়ে যাচ্ছে যে ওই যে ভদ্রলোক বয়স্ক, তার ওয়াইফ যিনি এখন মিডল এজেড, তিনি ওই বুড়োকে বলছেন তুমি কোথায় আরো একটা তাহলে বিয়ে করে রেখেছো, লুকিয়ে রেখেছো। না, মানে it's not like that. আমি তো এই ঘটনার বিহারে সাক্ষী। বিহারে এক ভদ্রমহিলা মোকামাতে দেখছি তার বর ভোট দিয়েছে, তাকে পাঠিয়ে দিয়েছে, দেয়নি কারণ ছবি মিলছে না। আমি দেখছিলাম তিনি কাঁদছিলেন একটা টোলাতে গাছতলা। কারণটা কি বলছে যে আমার নাম আছে অন্য মহিলার ছবি, ও বোধহয় অন্য কোথাও বিয়ে করে রেখেছে। আমার নিজের চোখে দেখা বিহারের ইলেকশনের দিন ফার্স্ট। গ্রামে তো এই ব্যাপারগুলো গ্রামে খুব সেন্সিটিভ, মানে মহিলারাও খুব সেন্সিটিভ এই গ্রামের দিকে লোকজন, যারা খুব একটা এত বাইরে বোঝে না, জানে না কিছু, তারা তো এই ব্যাপারে খুব তাহলে সেন্সিটিভ। এটা কি অ্যাপে এই জায়গাটা ক্ল্যারিফাই করার কোনো জায়গা আছে আদৌ অ্যাপে, না এটা ম্যানুয়ালি করা হচ্ছে? দেখুন, অ্যাপটা যেটা করেছে, এই অ্যাপে কোনো ট্রান্সপারেন্সি নেই, ঠিক আছে? আচ্ছা, আমি অনেক বিএলওর সাথে কথা বলেছি, এবং মানে জাস্ট আপনার ইনফরমেশন জন্য জানাই, আমার ওয়াইফও নোটিশ পেয়েছে, অথচ কোথাও কোনো ভুল নেই, ইভেন বানানেরও ভুল নেই। অ্যাপে কি করে ঠিক করা হবে? অ্যাপে কি করে ঠিক করা হবে? 2002-এ উনি নিজে ভোটার ছিলেন, একদম পারফেক্ট নাম ছিল, হাজবেন্ডের জায়গায় আমার নাম ছিল, এখনো 25-এও আছে। আমি যখন বিএলও কে অ্যাপে দেখতে চাইলাম, উনি আমাকে দেখিয়ে দিলেন। তখন দেখলাম যে লজিক্যালি কি করেছে, যে একটা মহিলা ভোটারের সঙ্গে তার হাজবেন্ডের নামটাকে যুক্ত করে সারনেম হিসেবে যুক্ত করে দিয়েছে। মুসলিমদের ক্ষেত্রে এটা হয় না, মুসলিমদের ক্ষেত্রে সারনেম কোনো চেঞ্জ হয় না, যা আগে থেকে থাকে ওইটাই থাকে। কেউ বিবি লাগিয়ে নেয়, কেউ খাতুন লাগিয়ে নেয়, কেউ এটা এসব করে। বুঝেছি। আবার ভিড় হয়ে গেলে বেওয়া লিখে নেয়, অনেক সময় এমএসটি মোসাম্মদ লেখে, কেউ মিসেস লেখে, কেউ লেখে না। এই সব যে জিনিসগুলো, এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এখানকার যে সিও অফিস, যেখানে বাঙালি অফিসাররা আছে, সিও নিজে, ওনারা তো পুরো ব্যাপারটাকে জানেন, ওনারা তো বছরের পর বছর ওয়েস্ট বেঙ্গলে কাজ করেছেন, জানেন তো এই জিনিসটাকে। দিল্লিতে বসে যে অফিসাররা আছে তারা না জানতে পারে। এবং আমি তো একটা সাক্ষাৎ দেখলাম, যিনি স্টেট অবজারভার আছেন, খুব দক্ষ হ্যাঁ, অফিসার, সুব্রত খুব ভালো, গুপ্ত, খুব শ্রদ্ধা করি একদম। আমি। হ্যাঁ, আমি 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 জাস্ট একটু থামাচ্ছি। সুব্রত গুপ্ত নিয়ে প্রচুর লোক কিন্তু এবার অভিযোগ করতে শুরু করেছে। তিনি একজন বাঙালি পরিচ্ছন্ন ভাবমূর্তির আইএস ছিলেন। এখানে যখন কাজ করতেন, হ্যাঁ, মমতা ব্যানার্জি তার কে চিফ সেক্রেটারি করেনি, তিনি হয়তো হতে পারতেন, সেটা আলাদা প্রশ্ন, সেটা তাদের প্রশ্ন। কিন্তু যেভাবে উনি হেসে হেসে প্রথম থেকে বলছিলেন যে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, খেলা যত গড়াচ্ছে 1 মাস ধরে, উনি কিন্তু বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত একজনের মৃত্যু নিয়ে তো দুঃখ প্রকাশ দূরস্থান, উনি বলছেন দেখা যাক কতজনের নাম শেষ পর্যন্ত থাকে, মানে বোঝা যাচ্ছে কিন্তু ভাঙছেন তো মচকাচ্ছেন না। এবং ওনার ভূমিকাটা নিয়ে উনি তো সব বোঝেন, উনি তো এখানে পড়াশোনা করেছেন, এখানকার আয়ের সব বোঝেন, কিন্তু যেভাবে ব্যাপারটা চোখ বুঝে
উনি সহ্য করছেন এবং রিপোর্ট দিচ্ছেন, মানে আমি তো আই এম সরি টু সে, মানে আপনাদের একই বেরাদারি ছিলেন, একই ক্যাডারের ছিলেন, কিন্তু ভূমিকাটা ভালো নয়, এইটুখানি আমি বলতে পারি। এখন উনি একটা জায়গায় স্বীকার করেছেন যে এই কাজটা আরো বেশি সময় নিয়ে করলে ভালো হতো, এবং এই যে এআই যে অ্যাপটা বা এই যে অ্যালগোরিদমটা লেখা হয়েছে এটা ঠিক মাইন্ড অ্যাপ্লাই করে লেখা হয়নি, এটা উনি স্বীকার করেছেন। তাহলে এখন হবেটা কি? মাইন্ড তো অ্যাপ্লাই করেন। হ্যাঁ, কিন্তু এখন তো ড্যামেজ অলরেডি হয়ে গেছে। 1.5 কোটি লোকের নাম তো অলরেডি পাবলিশ হয়ে গেছে, ইআরওর কাছে চলে এসছে। ইআরও হয়তো প্রিন্টিং স্টেজে আছে, কালকে 27 তারিখে হয়তো দেখা যাবে, আগামীকাল ওটাকে টাঙিয়ে দেবে। এই 1.5 কোটি লোক, 1.5 কোটি লোক, এর মধ্যে কিছু লোকের হিয়ারিং হয়ে গেছে, ওদেরও নাম থাকবে, কিন্তু এই 1.5 কোটি লোককে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে ফর নো ফল্ট অফ দেয়ার্স, তাদের কোনো ভুল নেই। তারা একদম সঠিক আছে, ঠিকঠাক আছে, ভারতীয় নাগরিক আছে, বাবার নাম হয়তো একটু ক্লারিক্যাল মিস্টেক এদার ওদার এসব আছে, নেই তা নয়, কোনোদিনই পিউরিফাই করা যায় না ভোটার লিস্টকে, কিন্তু এতে 1.5 কোটি লোককে বিভিন্ন সেন্টারে যদি আমরা গিয়ে দেখি এখন কি হচ্ছে। আবার একটা ইতিহাসে চলে যাই, 1967 সালে আমেরিকাতে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, দ্য থার্ড ওয়েভ এক্সপেরিমেন্ট। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের পেছনে লাগিয়ে দেওয়া। আজকেও ঠিক সেই জায়গা হয়েছে যেটা আমরা কাটিয়ে উঠেছিলাম ডিমনিটাইজেশনের সময়, যে একটা মানুষ আর একটা মানুষকে ব্যাংকের লাইনে দেখলেই সন্দেহ চোখে দেখতো যে আসলে চুরির টাকা রেখেছে। ঠিক আজকে ঠিক সেই জায়গায় হয়ে গেছে যে যারা নোটিশ পাচ্ছে তারা বেচারারা কাজকর্ম ছেড়ে, যেভাবে যেই কাজ করুক, কাজকর্ম ছেড়ে, অসুস্থ লোক এরা সব গিয়ে লাইনে দাঁড় করিয়ে বোঝাচ্ছে, কোনো কাগজের রিসিট পাচ্ছে না। সুপ্রিম কোর্ট অর্ডার করে দিয়েছে রিসিট দিতে, তাও রিসিট দিচ্ছে না, এখনো রিসিট দিচ্ছে না, কোথাও কোথাও দিচ্ছে, কোথাও ইনসিস্ট করলে দিচ্ছে, কোথাও দিচ্ছে না, ইউনিফর্ম প্যাটার্ন নেই, ইআরওরা কনফিউজড, পিডিওরা কনফিউজড, প্রচন্ড প্রেসারে আছে, প্রচন্ড চাপে আছে। এবং আলটিমেটলি যেটা ইলেকশন কমিশনের যে মানে ইন্টেনশনটা কি আছে সেটা আমি আগেই বলে দিয়েছি, যে মানুষ তো কিভাবে বিচার করে, একটা ধারাবাহিক ভাবে যে কাজগুলো হচ্ছে সেখান থেকে আমার মনে হচ্ছে ম্যালাফাইড ইন্টেনশন আছে, যে 14 তারিখ হোক, 17 তারিখ হোক, 24 তারিখ হোক, যখন ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে, সিও সাহেব মিডিয়াকে খুব ক্যাজুয়ালি বলছেন, না না না, নাম কাটলে তাকে একটা কারণ কাগজ দিয়ে দেওয়া হবে, এবং সে দুবার চ্যালেঞ্জও করতে পারবে। একটা মানুষ ভাবুন, একটা পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রামে বা মুর্শিদাবাদের একটা গ্রামে তার নাম কেটে গেছে, সে ওই অর্ডারের কপি পেতে ওর কাল ঘাম ছুটে যাবে, এবং তারপর ওকে গিয়ে ডিএম অফিসে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে অ্যাপিল করতে হবে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ওটাকে ফেলে রেখে দেবে, শুনবে না, কারণ কোনো টাইম লিমিট নেই, ও শুনবে না। ইন দি মিন টাইম মার্চের ফার্স্ট উইকে ইলেকশন হবে, যেটা বিহারে ঘটবে, এবং এই এরা ভোট দিতে লোকগুলো পারবে না তো, এই ভোট তো লোকগুলো দিতে পারবে না। নিজের ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করার যে ব্যাপারটা আছে এই লোকগুলোকে বঞ্চিত করা হবে। এইটা ইলেকশন কমিশন একদম ইন্টেনশনালি করছে, এবং জ্ঞানেশ কুমার পার্সোনালি এটা এনশিওর করছেন যে এটা যাতে ঘটে। তবে পজিটিভ সাইডটা বলি, পজিটিভ সাইড এটা হচ্ছে যে বিভিন্ন সেন্টারে ঘুরে বিভিন্ন ইআরও বিএলও এদের ওদের সাথে কথা বলে, আমার বন্ধু বান্ধব যারা আছে, জুনিয়র অফিসাররাও আছেন, তাদের সাথে কথা বলে একটা জিনিস খুব ক্লিয়ার আছে, যে প্রত্যেকটা মানুষ খুব সচেতন আছে। সে নোটিশ পেয়েছে, পায়নি, হয়তো আশা করছে পাবো, সেই জন্য কাগজপত্র রেডি ফেডি করে ফোল্ডারে বেশ জমিয়ে রেখে দিচ্ছে, যে ঠিক নোটিশ এলে চলে যাব। এইটা নিয়ে খুব খুব সচেতন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এইখানকার যে রুলিং পলিটিক্যাল পার্টি আছে তারাও কিন্তু খুব সচেতন, এবং যে সুপ্রিম কোর্ট অর্ডার করে দিয়েছে যে BLA-2 মানে বুথ লেভেল এজেন্টকে, বুথ লেভেল এজেন্ট হিয়ারিং এ থাকতে পারে, ভোটারকে সাহায্য করতে পারে, ইভেন তাকে রিপ্রেজেন্টও করতে পারে, এইটা সুপ্রিম কোর্ট করে দিয়েছে। গতকালই শুনেছি যে রুলিং পার্টির যারা নেতৃত্বে আছেন, বিশেষ করে নাম্বার 2 যিনি আছেন মানে অভিষেক ব্যানার্জি এমপি, তিনি 80,000
বিএলও মানে 81,000 BLA2 কে নিয়ে উনি সেন্সিটাইজ করেছেন যে 27 তারিখ থেকে যে হিয়ারিংটা শুরু হবে সেটা কি কাজকর্ম কি করা আছে। আমরা যদি শহরে ঘুরি দেখবো প্রত্যেকটা বুথের বাইরে বা হিয়ারিং সেন্টারের বাইরে একটা ভোট অধিকার রক্ষা কমিটি বা ভোট অধিকার রক্ষা কেন্দ্র একটা বুথ লাগানো আছে, বুথ আছে, ওইখানে কিছু লোক বসে আছে, তারা হেল্প করছে। এইটা হচ্ছে পজিটিভ সাইডটা, যে সহজে সব নাম কেটে যাবে এইটা কিন্তু নেই। আজকে অনেক জায়গায় দেখলাম প্রতিবাদ দিবস ছিল, আমি রাস্তায় যেতে গিয়ে দেখেছি যে রুলিং পার্টির লোকজন স্টেজে করে প্রতিবাদ করছে। এইটা বাঙালির এই ম্যাটারটাকে ইলেকশন কমিশন খুব লাইটলি নিয়ে নিয়েছে। ইলেকশন কমিশন কি ভেবেছে, যেরকম উত্তরপ্রদেশে 2,90,00,000 লোকের নাম কেটেছে, সেখানে অবশ্য ভোটারের সংখ্যা 16 কোটি, বুঝতে হবে তো, ডাবল তো, ওয়েস্ট বেঙ্গলে ডাবল, তো স্বাভাবিক নাম কাটাটাও ডেড ডাবল হবে, শিফটেড ডাবল হবে, এগুলো তো সব ডাবল। ঠিক সেই রকমই অন্য রাজ্যতেও যেভাবে ডেড শিফটেড এইগুলো হয়েছে, সেইখানে ইলেকশন কমিশন ভেবেছে ওয়েস্ট বেঙ্গলের লোকজন ওইটা মেনে নেবে, আমরা যাই করব না কেন। কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইজ নট বিহার, আমি অনেকবার বলে এসেছি, ওয়েস্ট বেঙ্গল ইজ নট বিহার। বাঙালিকে এইভাবে হেনস্থা করা কিন্তু আমার মনে হচ্ছে এই সময় এসছে যে বাঙালির এবার কিন্তু মানে বুঝিয়ে দেওয়া উচিত ইলেকশন কমিশনকে, ডেমোক্রেটিক পদ্ধতিতে বুঝিয়ে দেওয়া উচিত, তার সেন্টারে গিয়ে হিয়ারিং করেই বুঝিয়ে দেওয়া উচিত যে তুমি অন্যায় করছো এবং এই অন্যায়ের প্রতিবাদ কিন্তু আমরা করছি। হ্যাঁ, একটা কনস্টিটিউশনাল ডিউটি আছে, যাচ্ছি হিয়ারিং এ, অবশ্যই যাচ্ছি, করছি, সবই করবো, কিন্তু প্রতিবাদটা আমার থাকলো। আমি একেবারে শেষের দিকে আমরা আপনার কাছে শেষের দিকে বলি, কিন্তু আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি যে ফর্ম 7 নাম কাটার জন্য একটা যে ফর্মটা রয়েছে, বিজেপি নেতৃত্বের লোকেরা কাঁড়ি কাঁড়ি সেই ফর্ম জমা দিচ্ছে যে ওই লোকের নাম কাটো। আবার একটা জিনিস দেখলাম, মহারাষ্ট্রের পঞ্চায়েতের তিনি সদস্যা, তার নাম বীরভূমের ভোটার তালিকায় আছে। তার মানে রাহুল গান্ধী যে কথা বারবার বলছিলেন যে কোথাও বসে নাম কেটে দেওয়া হচ্ছে, আপনি বুঝতেও পাচ্ছেন না। যদিও ফর্ম 7 জমা করার পরে দুপক্ষই হিয়ারিং ডাকার কথা, ডাকা হবে কি হবে না কেউ জানি না। পূর্ব মেদিনীপুরে দেখলাম যে একজন 300-350 লোকের নাম ফর্ম কাটার জন্য বিজেপির একজন জমা দিয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। কারণ হচ্ছে বিএলওর নাম বা বিডিওর বাবা মার নামও সে জমা করেছিল নাম কাটার জন্য। এই ফর্ম 7 কি এইভাবে কাঁড়ি কাঁড়ি আমি বাড়িতে বসে আছি, আমি জানিও না, আমার তো এপিক নাম্বার, আমার বাবার নাম্বার সবই তো ভোটার কার্ডের প্রিন্ট আউট বার করলেই চলে আসবে। কেউ অজানা ভাবে এইটা কি কোনো সুষ্ঠু পদ্ধতি হতে পারে যে আমার নাম কাটার জন্য কাঁড়ি কাঁড়ি এক বাঞ্চ দরখাস্ত পড়ে গেল, আমি জানতেও পারলাম না। এই জিনিসটা যদি একদম সংক্ষেপে 2 মিনিটের মধ্যে ব্যাখ্যা করতে। আইন যেটা আছে যে ফর্ম 7 আইন, আর আমি কনভেনশনটা বলছি, ওভার দি ইয়ার্স কাজ করতে গিয়ে আমরা দেখেছি ফর্ম 7 খুব একটা বেশি জমা পড়ে না। যদি 106 নম্বর ফর্ম মানে ইনক্লুশনের জন্য জমা পড়ে বা 50টা কারেকশনের জন্য যদি জমা পড়ে, তাহলে 2টো ডিলিশনের জন্য জমা পড়তো। কিন্তু এখন কার্টুন ভর্তি করে করে বিজেপি, বিশেষ করে বিজেপির লোকেরা ইভেন ফলস সিগনেচার করেও কিন্তু এসডিও অফিসে গিয়ে হাঙ্গামা করছে এবং বলছে এটাকে রিসিভ করে দিতে হবে। রিসিভ করে দিয়ে যেটা করার চক্কর আছে যে এই নামগুলো কোথাও সেন্ট্রালি বসে, যেটা রাহুল গান্ধী মলান্দ কনস্টিটিউয়েন্সির কথা বলেছিল বা মহাদেবপুরার কনস্টিটিউয়েন্সির কথা বলেছিল, এইটা পুরো সঠিক ওই পদ্ধতিতে এগোচ্ছে। কিন্তু একটা কিন্তু আছে যে ইআরওরা এই নামটা ডিলিট করার জন্য তো ইআরও কে প্রথমে একটা নোটিশ দিতে হবে। ইআরও দুই পক্ষকে একটা নোটিশ দেবে, যে কমপ্লেন করেছেন আর যার বিরুদ্ধে কমপ্লেন করেছে। এই নোটিশ গুলোর অ্যাবসেন্সে যদি নাম কেটে যায় তাহলে অনলি গড ক্যান সেভ দি ইআরও, মানে ওই ইআরও কে শুধু ভগবানই বাঁচাতে পারবে। যদি ও, কারণ নামটা তো কাটতে হবে ওর নামে, মানে কাজটা যেই করুক না কেন, কিন্তু নামটা ডিলিট করার দায়িত্ব কনস্টিটিউশনালি লিগালি রুল অনুযায়ী ইআরওর দায়িত্ব। ইআরও মানে এসডিও লেভেল, এসডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট কেউ যদি থাকে, ইআরও যিনি আছেন, ইআরও নামে ইআরও যদি সতর্ক না থাকে এই ফর্ম 7 গুলো নিয়ে, কারণ একটা দল দেখছে
যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা অন্যান্য বা আনম্যাপিং নিয়ে খুব একটা সুবিধে যখন হলো না, তখন 2, 4, 5 লক্ষ 10 লক্ষ ফর্ম 7 জমা করে দাও এবং এটা সেন্ট্রালি কোথাও বসে বসে ডিলিট করে দাও। কিন্তু ওই যে ইলেকশন কমিশনার সিইও যেটা বলেছেন, এখন সবাই উপলব্ধি করতে পারছে যে এই পদ্ধতি দিয়ে চট করে গিয়ে বার করে নিয়ে নাম ডিলিট করে দেওয়া যাবে না। ওই যে বললাম, আমি কথাটা ভালো করে মানে বুঝে নিতে হবে যে যদি ফর্ম 7 কে ভালো করে যাচাই করে নোটিশ না দিয়ে, মানে দুই পক্ষকে নোটিশ না দিয়ে, অ্যাজ পার রুলস নোটিশ না দিয়ে, হিয়ারিং না করে, রিজন অর্ডার না করে যদি ডিলিট করা হয়েছে, ইআরওর নামে হবে, অন্য কেউ করবে, তাহলে অনলি গড ক্যান সেভ দি ইআরও। এই ইআরও কে টেনে নিয়ে যাওয়া হবে, হাইকোর্ট তো আছেই, একে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে এবং তার যা যা করণীয়, ইনক্লুশনের জন্য, ফলস ইনক্লুশনের জন্য যেরকম ইলেকশন কমিশন 4টে, 2টো ইআরও আর 2টো ইআরও বিরুদ্ধে এফআইআর করতে বলেছে, we will ensure that FIRs are lodged against those EROs যার against নাম ফলস, না ফলস ফর্ম 7 এর against নাম ডিলিট হয়ে গেছে কারেক্ট লোকের। আপনি ঠিকই বলেছেন, তমলুকে এটা ঘটেছে। 342টা ফর্ম জমা দিতে গিয়ে একজন বিজেপির কর্মী ধরা পড়েছে, কারণ বিএলওর নামটা ওর মধ্যে ছিল। বিএলও নাকি মারা গেছে, বিএলও বেচারা গেছে। হ্যাঁ, বলাগড়ে ঘটেছে, বলাগড়ে ঠিক এইরকমই করতে যাচ্ছিল, ধরা পড়ে গেছে, লোকজন ধরে ফেলেছে। মহারাষ্ট্রের একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তার নাম বীরভূমে ঢুকে গেছে। তো রাহুল গান্ধীর যে কথাগুলো ছিল আজ পর্যন্ত ইলেকশন কমিশন তার উত্তর দিতে পারেনি, কোনো অ্যাকশনও নেয়নি। তার মানে রাহুল গান্ধীর স্ট্যান্ডটা ঠিকই ছিল এবং ইলেকশন কমিশন কোনো এক্সপ্লেন করেনি। হাউএভার আমার ওই যে বললাম অনেক পজিটিভ নোট, এইখানকার রুলিং পার্টি, মাননীয় মুখ্যমন্ত্রী, তার সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি এবং টিম যারা আছেন, তারা কিন্তু খুব সতর্ক এই ব্যাপারে। একটাও ফর্ম 7, ফলস ফর্ম 7 জমা দিতে দেবে না। আর যদি সত্যিকারের ফর্ম 7 মারা গেছে আর নাম ডিলিট আছে, ফর্ম 7 জমা হোক না, তাতে কি অসুবিধা আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু কারি ফর্ম 7 এ তো কোথায় কোনোদিন ইলেকশন কমিশনও জানে না, মানে কোনোদিন ঘটেছে, এটা কোনোদিন হয় না। তাহলে আবার এফআইআর হলো কি করে? তো আমরা আশা করব যে নেক্সট ইলেকশন কমিশন নেক্সট 10 দিন তার আচার আচরণ দেখবো আমরা, যে কিভাবে তারা হিয়ারিং করছে, কি করছে না করছে। তারা একটু ব্রিদিং স্পেস পেয়ে গেছে, নাহলে তাড়াহুড়ো, ওরাও চাপে ছিল, ইআরওরা এই ব্রিদিং স্পেস 10 দিনের পেয়েছে। এবার দেখা যাক, আমরা ওয়েট করি কি হচ্ছে 27 তারিখ থেকে। এবং আমি খুব হোপফুল যে সেরকম কিছু বড় ব্লান্ডার করতে পারবে না। মানুষ খুব সচেতন আছে, বাঙালিকে এত সহজে হেনস্থা করা যায় না, একদম সহজে করা যায় না। হেনস্থা করবে, আমরা সহ্য করবো নাকি? আপনি এই যে আশ্বাস দিলেন, এটাই বড় কথা। হ্যাঁ, নেতাজির পরিবারকে হেনস্থা করবে আর আমরা সহ্য করবো বসে বসে এখানে? হ্যাঁ, কি কোনো একটা আইন আছে, কোনো একটা কনস্টিটিউশনের ধারা আছে তার কাছে? তিনি কি ভগবান তো হয়ে যাননি, মানে ইলেকশন কমিশনার তো আর ভগবান হয়ে যায়নি। তো আমরা বাঙালি খুব সচেতন এবং বাঙালির ঐতিহ্য খুবই প্রোটেক্ট করার ব্যাপারে এসছে। বাঙালিকে অপমান করা হচ্ছে। বাঙালি এই ব্যাপারে যদি কোনো বাঙালি এটা ভাবছে যে একটা পার্টিকুলার রুলিং পার্টিকে তাড়াতে হবে, সেজন্য এই সব ঠিকঠাক আছে, তারা মূর্খের জগতে বাস করছেন। এরা কারণ নয়, ঠিক আছে? তো সচেতন থাকুন, নিজের নামটা এনশিওর করুন যাতে থাকে এবং সচেতন থাকুন। পলিটিক্যালি সচেতন আমরা আছি। 14 তারিখ 17 তারিখ দেখে নেবো আমরা সব। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আবিদ, আপনাকেও। আর দর্শক যারা শুনছিলেন, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমরা আবিদ সাহেবকে আবার নিয়ে আসবো কয়েকদিন বাদে, কি দাঁড়াচ্ছে তার উপরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।